হ্যালো স্টুডেন্টস, তো লার্নস্কেপে তোমাদের স্বাগত। আজকে তোমাদের অরবিট ব্যাচের দ্বিতীয় ইতিহাস ক্লাস। আমরা প্রথম ক্লাসে বিংশ শতকের ভারতে যে নারীদের ইতিহাস ছিল সেটা আমরা কভার করেছি। আজকে আমরা ছাত্রদের ইতিহাস কভার করব, আন্দোলনে ছাত্রদের ভূমিকা কি ছিল সেটা আমরা আজকে কমপ্লিটলি কভার করে দেবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, চলো আমরা শুরু করি। কিন্তু শুরু করার আগে সবার আগে তোমরা মনে রাখবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার কথা। অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ দেখো আমরা একটা কোর্স নিয়ে এসেছি যাতে তোমরা মাধ্যমিকে অনেক বেশি নাম্বার পাও। তো তোমাদেরও দায়িত্ব আমাদেরকে সাপোর্ট করা, আর আমরাও তোমাদের হাত কোনোদিনও ছাড়বো না। সো চলো আমরা এবার স্টার্ট করি। আর হ্যাঁ, তোমাদের ক্লাস যেটা হবে, তোমাদের ক্লাস অরবিট ব্যাচে আমার যে ক্লাস আছে, যেমন হিস্ট্রি আর জিওগ্রাফি। হিস্ট্রি তোমাদের মঙ্গলবার রাত 9টায়, আর জিওগ্রাফি বৃহস্পতিবার রাত 9টায় তোমরা ক্লাস পেয়ে যাবে। তো যখনই ক্লাস আসবে তখনই দেখে নেবে, সময় নষ্ট করবে না। তো বিংশ শতকে ভারতের ছাত্র আন্দোলন যেসব ছিল সেগুলো আজকে আমরা কভার করব। এক সেকেন্ড, আমি জাস্ট পেনের একটু কালারটা বাড়িয়ে নিই। ওকে, সো তো সেটা আমরা প্রকৃতি দেখবো, কিরকম প্রকৃতি ছিল, বৈশিষ্ট্য দেখবো এবং তার মূল্যায়ন করব। তো বিংশ শতকে ছাত্ররা কি কি ভূমিকা পালন করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে এবং বিভিন্ন যে আন্দোলন ও সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামে। তো আমরা যে ভূমিকা দেখি যে ছাত্ররা কি করে সমাজে আমাদের মানে আসলো, বা সমাজে আসা না, সমাজের থেকে আগে থেকেই ছিল। ছাত্রদের উত্থান কি করে হলো, ছাত্ররা এই আন্দোলনে কি করে নিজেদেরকে সমর্পিত করলো। তো এটা শুরু হয় ঠিক যখন স্বামী বিবেকানন্দ 1800 সেকেন্ড, হ্যাঁ, তো 1800 সম্ভবত 93 আর 94, আমার ঠিক এখন সালটা মনে পড়ছে না। তোমরা একটু সালটা দেখে আমাকে কমেন্ট করো যে কত সালে। শিকাগোতে গিয়ে যখন তিনি বক্তৃতা দেন নিজের, তো গোটা বিশ্ব বুঝতে পারে যে ভারতের যে শিক্ষার যে মহত্ব সেটা কত বড়। আমরা ইংরেজরা শুধু একটা জিনিসই ধারণা করতো যে ভারতীয় যদি ছাত্র থাকে তাদের কাছে তেমন কোনো জ্ঞান নেই। তারা প্রাচ্য শিক্ষা প্রাপ্ত করেছে এবং প্রাচ্য শিক্ষায় তেমন কোনো জ্ঞান কিছু নেই, তারা সাইন্টিফিকলি কিছু জানে না, আমরাই সবকিছু জানি, ইংরেজরা নিজেদেরকে ভাবতো। কিন্তু যখন স্বামী বিবেকানন্দ ধর্মের উপর জ্ঞান দেয় এবং শিকাগোতে গিয়ে যখন সমস্ত সেখানে নর নারী যতজন বসেছিল তাদেরকে নিজে যখন ভাই বোন বলে সম্বোধন করে, গোটা কনফারেন্স হলে যতজন বসেছিল সবাই দাঁড়িয়ে হাততালি বাজায় স্বামী বিবেকানন্দের জন্য। তো এটা তোমরা বুঝতে পারো যে ওই সময় দাঁড়িয়ে একজন মানুষের জন্য, ভারতীয় মানুষের জন্য যদি এতটা কিছু করা হয় তাহলে তার মহত্ব কতটা ছিল। তো স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়। এবার জাতীয়তাবাদ যদি আমি তোমাকে বলি জাতীয়তাবাদ কি, তো নিজের দেশের জন্য তোমার কতটা ভালোবাসা আছে। তো স্বামী বিবেকানন্দ এই জিনিসটার জন্য নিজের মহত্বকে আমাদের সারা বিশ্বের সামনে তুলে ধরেছিল, তাই তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়। তিনি শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতা দেন এবং যুব সমাজকে অনুপ্রাণিত করে যে যুব সমাজ যাতে কিছু করতে পারে দেশের জন্য। তিনি পরাধীন জাতির শিরায় রক্ত সঞ্চার করেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। দেখো, ইংরেজরা কি করেছিল, আমাদের ধর্ম আর বর্ণের আধারে ভাগ করে দিতে চেয়েছিল, কিন্তু স্বামী বিবেকানন্দ যখন সেই শিকাগো কনফারেন্সে গিয়ে নিজের বক্তৃতা দেন তখন আমরা দেখিয়ে দিই যে আমাদের মধ্যে একতা আছে আর একতাই আমাদের শক্তি। তো তোমাকে ক্লাস তো শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের এই যে স্বামী বিবেকানন্দ বলেছিল ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তো এটা তোমরা জীবনে সবসময় অ্যাপ্লাই করবে, নিজের মাধ্যমিকের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা উঠবা সকালবেলা, উঠবা, এটা ওই ওঠা না, নিজেকে চেনো যে আমি কি করতে পারি, নিজের যত পোটেনশিয়াল আছে সেটাকে তোমাকে বের করতে হবে। তুমি অন্য কারোর সাথে তুলনা করো না, তুমি কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট স্পিসিস। অফকোর্স তুমি হোমোসেপিয়েন্স, বাট তুমি আরেকজনের থেকে আলাদা। তো তোমাকে, তোমার একটা লক্ষ্য আছে জীবনে, সেই লক্ষ্যে যতক্ষণ না তুমি পৌঁছতে পারছো ততক্ষণ থেমো না, আর লক্ষ্যে যদি পৌঁছেও যাও তখনও থামবা না। তুমি নিজেকে বেটার করবা যাতে তুমি এই সমাজকে কিছু না কিছু দিতে পারো। নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে থাকে, খুব কম মানুষই দিতে পারে, তো তুমি তাদের মধ্যে একজন হও।
তো যেমন আমি এর আগে নারীর ভূমিকা বুঝিয়েছিলাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, তেমন আমি হচ্ছে আজকে ছাত্র সমাজেরও আমি সেম জিনিসটা এক্সপ্লেন করব। কিন্তু দেখো, এর আগেও আমি বুঝিয়েছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি, আমি আজকেও বোঝাবো। কারণ আমার দায়িত্ব হলো প্রত্যেক জনকে একসাথে নিয়ে চলা। তো তোমরা যারা এখনো ফার্স্ট পার্টটা দেখোনি, এই ভিডিওটা দেখার পর তারপর আবার ফার্স্ট পার্টটা দেখে নেবে, তাহলে দেখবে ডাউট থাকবে না। আর তাছাড়া যখন আমরা এই আন্দোলনগুলো বারবার করে ডিসকাস করব, তো দেখবা তখন তোমাদের মাথায় অটোমেটিকলি এটা ছেপে গেছে, আর এটা ভুলার কোনো তোমাদের সম্ভাবনা থাকে না। সাধারণত কিছু কিছু এক্সেপশন আছে। তো এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন হয়, তো বঙ্গভঙ্গ কি হয়, আমি এখানে একটা ছোট্ট ম্যাপ ম্যাপ আঁকার চেষ্টা করি। আই ডোন্ট নো আমি কেমন আঁকবো, আমার আঁকাও খুব বাজে, তো আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, সো গিভ মি এ মিনিট। এইটা আমাদের ভারতের ম্যাপ আমি আঁকছি, মানে আঁকার চেষ্টা করছি আপাতত। এই জিনিসটা একটু, তো লমসম বলতে পারো এটা আমাদের বর্তমান ভারত। দেখো এটুকুন সময় যেরকম আঁকা যায় আমি আঁকলাম। তো এটা ছিল বাংলা, ঠিক আছে, এই অংশটা ছিল বাংলা, এইটা বর্তমানে বাংলাদেশটাও পড়ে। তো এই বাংলাকে ইংরেজরা দুভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে পূর্ববঙ্গ, এটা হলো পূর্ববঙ্গ, আর এটা হলো পশ্চিমবঙ্গ। আমার হাতের লেখা খুব খারাপ, আমাকে ক্ষমা করো, কিন্তু বোঝো জিনিসটা। তো এবার পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে দুভাগে ভাগ করে দেওয়া হয়। কিসের কোন আধারে ভাগ করা হয়, এটা ধর্মের আধারে ভাগ করা হয়। পূর্ববঙ্গে হিন্দু সম্প্রদায় বেশি ছিল, এখানে হিন্দু সম্প্রদায় বেশি ছিল, আর এখানে মুসলিম সম্প্রদায় বেশি ছিল। তো যখন দেখা যাচ্ছিল যে ভারতের সব থেকে উন্নত প্রদেশ হচ্ছে আমাদের বাংলা বা বঙ্গ, তো এখানে শিক্ষার হারও খুব বেশি হয়েছিল, এখানে ভদ্রলোক সমাজের উত্থান হচ্ছিল। তো এই সময় দেখা যায় যে এখান থেকেই ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা শুরু করে বাঙালিরা, বা ইংরেজদেরকে কোশ্চেন করা শুরু করে, তোমরা আমাদের উপর এভাবে করে কি করে রাজত্ব করতে পারো, তোমাদের কি অধিকার আছে আমাদের বিরুদ্ধে, আমাদের এভাবে অত্যাচার করার, তোমাদের কি অধিকার আছে আমাদের থেকে কর আদায় করার। তো ইংরেজরা তখন বুঝতে পারে যে আমাদেরকে যদি হচ্ছে ভারতে টিকতে হয়, তাহলে এই বাংলাকে যে কোনো ভাবে দুভাগ করতে হবে। তখনকার দিনে ভারতের বা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এখানে কলকাতা, এটা ছিল কলকাতা। ওকে, আই এম সরি। ওকে, তো কলকাতা ছিল রাজধানী। তো এই রাজধানী যখন কলকাতা ছিল, তখন যেহেতু রাজধানী কাছে আর এখানে এত পরিমাণে বিক্ষোভ হচ্ছে, ইংরেজরা তখন বুঝতে পারে যে আমাদেরকে যে সময় যে কোনো সময় এরা হচ্ছে ভেঙে দিতে পারে, আমাদেরকে বের করে দিতে পারে বাংলা থেকে আর গোটা ভারত থেকেও। তো ব্রিটিশার্সরা প্ল্যান করে, স্পেশালি লর্ড কার্জন, তখনকার ভাইসরয় ছিল আমাদের ভারতে। তো হচ্ছে লর্ড কার্জন কি করে, তখন প্ল্যান করে যে গোটা বাংলাকে দুভাগে ভাগ করে দেওয়া হবে, যে পাশে হিন্দুরা বেশি আছে সেটাকে পশ্চিমবঙ্গে চলে যাবে, যে পাশে মুসলিমরা বেশি আছে সেটা পূর্ববঙ্গে চলে যাবে। কিন্তু তারা ভাবে যে হচ্ছে হিন্দু মুসলিম এভাবে ভাগ করলেই তারা গোটা ভারতকে নিজের আন্ডারে রাখতে পারবে, কিন্তু সেরকম কিছু ঘটেনি। হিন্দু মুসলিমরা একে অপরের সাথে আসে এবং তারা হচ্ছে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি প্রথা চালু করে। তো সেই কালের ছাত্রদের কি ভূমিকা ছিল, এটা আমরা একটুখানি দেখবো। তো আরেকবার দেখি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কত সালে শুরু হয়, এটা 1905 সালে। ওকে, তো কার্জন, লর্ড কার্জন যে ছিল সে ঘোষণা করে 1905 সালে যে বাংলাকে দ্বিখণ্ডিত করা হবে, ঠিক আছে, দুভাগ করা হবে। আর সমস্ত বাংলা তখন কি হয়, ক্ষোভে ফেটে পড়ে যে কি করে তোমরা বাংলাকে ভাগ করছো, আমরা এত বছর ধরে, এত হাজার হাজার বছর ধরে আমরা একসাথে আছি, কোনো রকম দাঙ্গা হচ্ছে না আমাদের এখানে। ঝগড়া তো আশেপাশে সবার সাথেই হতে পারে, তোমার পাশের বাড়ির সাথেও দেখবো কোনো কোনো সময় তোমাদের হচ্ছে একটু একটু ঝগড়া হতেই পারে। তাই বলে কি হচ্ছে আমরা আলাদা হয়ে যাব, কোনো দিনও না। তো গোটা বাংলা তখন ক্ষোভে ফেটে পড়ে। তখন হচ্ছে যে এসে যুব সমাজ যে ছিল, যুব সমাজ এই আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করে। কি করে, এখানে অংশগ্রহণ তারা করে। এই অংশগ্রহণ মানে তারা একসাথে সবাই আসে, একসাথে এসে হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে মানে মার্চ করে। মার্চ মানে হচ্ছে ওই মিছিল বের করে, দেন হচ্ছে রাখি বন্ধন চালু হয়, তারপরে হচ্ছে
তারা স্কুল কলেজকে ছেড়ে দেয় যে আমরা স্কুল কলেজ যাব না, যেহেতু স্কুল কলেজ ব্রিটিশার্সরা চালাতো। তো ইংরেজদের বিরুদ্ধে এভাবে করে তারা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দেয়। তারপর হচ্ছে স্বদেশী ও বয়কট আন্দোলন। স্বদেশী ও বয়কট আন্দোলন এর মধ্যে ছাত্ররা কি করে, বিদেশি পণ্য বর্জন করে। মানে ইংরেজরা যেসব পণ্য বা যেসব সামগ্রী ভারতে নিয়ে আসতো ব্যবসা করার জন্য, সেগুলো আমরা বর্জন করে দিই। স্পেশালি ছাত্ররা কি করে, জামা কাপড় সব নিয়ে পুরানো শুরু করে রাস্তার মধ্যে, ইংরেজদেরকে দেখিয়ে দেখো তোমাদের জামা কাপড় আমাদের চাই না, আমরা পরবো না, আমরা নিজের স্বদেশ থেকে বানিয়ে নেব, তোমাদের জিনিস লাগে না, তোমরা বাংলাকে কি করে ভাগ করলা, হাউ ডেয়ার ইউ। সরি আমার ইংলিশ একটু খারাপ, বাট বুঝতে পারো আমার ইমোশনটা কি। তো তাদের ইমোশন কি ছিল। তো স্বদেশী দ্রব্য তারা গ্রহণ করা শুরু করে এবং মানুষকে তারা হচ্ছে উদ্ধৃত করে বা মানুষকে বোঝায় যে আমাদের ব্রিটিশার্সদের বিরুদ্ধে বা ইংরেজদের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে, তাদেরকে মানা করতে হবে যে আমরা তোমাদের কোনো ট্যাক্স দিব না, না আমরা তোমাদের কোনো জিনিস ব্যবহার করব, আমরা আমাদের দেশ আমাদের মতন চলবে, এটা। তারপর তারা পিকেটিং করতো। পিকেটিং এর মানে আমি এর আগের দিনেও বুঝিয়েছি। লাইক এখানে কোনো একটা দোকান আছে, সাপোজ এটা একটা কোনো দোকান, এটা ধরো হচ্ছে রাজুর দোকান, কারণ নাম যদি রাজু থাকে তো সরি, এটা রাজুর দোকান। তো এখানে রাজু হচ্ছে কিছু একটা বিক্রি করছিল, এবার দেখা যাচ্ছে রাজু এখানে বিদেশি জামা কাপড় বিক্রি করছে, বিদেশি দ্রব্য বিক্রি করছে, বিদেশি মদ বিক্রি করছে। এবার রাজু যখন এসব বিক্রি করছে, তো আশেপাশে যখন আমরা ছাত্র সমাজগুলো দেখলো, ছাত্ররা আসলো এখানে, ছাত্ররা বলছে তুমি এটা কেন করছো, তুমি তো ভারতীয়, তুমি এসব কেন বিক্রি করে যাচ্ছ। তো তারা হচ্ছে এখানে আছে হাতের মধ্যে বিভিন্ন রকম ব্যানার নিয়ে আসছে, তাদেরকে বোঝাচ্ছে, বা যারা ধরো কিনতে আসছে, এখানে ধরো একজন শ্যাম বলে একটা বা শ্যাম বলে কেউ আছে, সে ধরো এই দোকানে যাচ্ছে জামা কাপড় কিনতে। তো এই শ্যামকে আটকালো এরা, আটকে নিয়ে বললো, শ্যাম তুমি কি দেখছো না ইংরেজরা আমাদের বিরুদ্ধে কিভাবে অত্যাচার করছে, বাংলাকে দুভাগে ভাগ করে দিয়েছে, তুমি কেন তাদের জিনিসপত্র কিনছো। তো এটা হলো পিকেটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের ইজি ভাষায় বোঝাবো, কারণ দেখো ইতিহাস সাবজেক্টটা যদি আমরা বইয়ের ভাষায় একদম বুঝতে যাই খুব বোরিং লাগবে। তো তোমরা বই খুলে নাও, বইটাকে দেখতে থাকো আর আমার কথাটা শুনতে থাকো। হ্যাঁ, মাঝে মাঝে একটু স্ক্রিনেও দেখা দরকার, তো স্ক্রিনে দেখবো অবশ্যই। তো এরপর কি হবে, দেন যখন তুমি হচ্ছে বইটাকে দেখবা, পয়েন্ট গুলো দেখবা, তখন তোমার মাথায় ক্লিক করবে। আর 24 ঘন্টার মধ্যে তুমি সেটাকে কমপ্লিটলি পড়ে ফেলবা, যেটা যেটা আমি পড়েছি, মানে পড়াচ্ছি। তো বইয়ে যখন তুমি সেটা পড়বা, তো তোমার মধ্যে আর কোনো ডাউট থাকবে না, আশা করি 99% চান্স আছে তোমার মধ্যে ডাউট থাকবে না, তোমার সবকিছু মুখস্থ হয়ে যাবে। ওকে। তারপর হচ্ছে প্রাথমিক ছাত্র সংগঠন গুলো। তো এবার ছাত্র সংগঠন কি, অনেকগুলো ছাত্র একসাথে মিলে যখন একটা সংগঠন মানে গ্রুপ তৈরি করলো, যেমন তোমাদের অনেকের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তেমনই ছাত্ররা সংগঠন করতো, কিন্তু তখনকার দিনে তো মোবাইল ছিল না। তো তারা একটা কোনো মানে নির্দিষ্ট জায়গা ঠিক করতো, সেই জায়গায় এসে তারা সংগঠন বানাতো। তো স্টুডেন্ট ইউনিয়ন বানানো হলো। বঙ্গভঙ্গের প্রতিবাদে ছাত্রদের একত্রিত করার প্রথম উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল স্টুডেন্ট ইউনিয়ন গঠন। ঠিক আছে, তো স্টুডেন্টরা এসে ইউনিয়নে থাকতো, এদের এখানে ছাত্ররা নিজেদের মধ্যে রাজনৈতিক আলোচনা করতো যে কি করা উচিত, বিতর্ক করতো, ইংরেজরা কোথায় ঠিক কোথায় ভুল, ব্রিটিশ বিরোধী প্রচার করতো। এবং তারা কি করতো, আহ গ্রামে গ্রামে যেত, গ্রামে গ্রামে গিয়ে মানুষদের বোঝাতো যে ব্রিটিশরা তাদেরকে কিভাবে অত্যাচার করছে এবং তাদের কি করা উচিত, কি করে ব্রিটিশদেরকে আমরা মানে ভারত থেকে সরাবো বা বাংলা থেকে সরাবো। এগুলো তাদের কাজ ছিল স্টুডেন্ট ইউনিয়নের। তারপর ইয়ং মেন্স ইউনিয়ন। তো ছাত্ররা কি হতো, সংঘবদ্ধ করে বিদেশি দ্রব্য বর্জন করত, স্বদেশি দ্রব্যের ব্যবহার, তারপর হচ্ছে বৃদ্ধির লক্ষ্যে ইয়ং মেন্স ইউনিয়ন যেটা ছিল সে কাজ করা শুরু করলো। গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করত, স্বেচ্ছাসেবক হিসাবে ভারতীয় আন্দোলনকে অপরিহার্য ভূমিকা পালন করেছিল এই ইয়ং মেন্স ইউনিয়ন। তারপর হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি। তো এবার কি হয়েছিল বলতো, কার্লাইল বলে একজন ছিল এখানে মুখ্য সচিব ছিল, ডাব্লু ডাব্লু বি বা ডাব্লু কার্লাইল, তোমরা একবার বইয়ে দেখে নেবে। তো আমার পুরো নামটা মনে পড়ছে না। তো কার্লাইল হচ্ছে বাংলার মুখ্য সচিব ছিল। ওকে, সো কালারটা একবার চেঞ্জ করে নি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বাংলার মুখ্য সচিব ছিল। তো এই মুখ্য সচিব কি করছিল, গোপনে একটা
সার্কুলার জারি করেছে। সার্কুলার মানে একটা অর্ডার জারি করেছিল যে যেই ছাত্রগুলো ব্রিটিশ বিরোধী কোনো কাজকর্ম করবে, ব্রিটিশের জামা কাপড় পরাবে বা কোনো আন্দোলনে যোগ দেবে, তাদের বিরুদ্ধে কড়া মানে পদক্ষেপ নেবে, তাকে জেলে ঢুকাবে বা তার হচ্ছে যেই কলেজে পড়তো সেই কলেজ থেকে তাকে বের করে দেওয়া হবে। তো এইটা 1905 সালে কার্লাইল সার্কুলার দ্বারা জারি করা হয়। ঠিক আছে, এই সার্কুলার দ্বারা ছাত্রদেরকে বলা হয় তোমরা রাজনীতি থেকে দূরে থাকবা, রাজনীতি তোমাদের কাজ না, তোমাদের কাজ পড়াশোনা। কিন্তু অ্যাকচুয়ালি না, এটা সবার দায়িত্ব। রাজনীতি ডিসাইড করে তুমি কালকে কি খাবে, তুমি কি পড়বে। তো সবার রাজনৈতিক মতবাদ থাকা খুবই জরুরি। ওকে, তো যারা এই সার্কুলারটা মেনেছিল তাদের তো ঠিকই আছে, তারা ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যারা মানেনি তাদেরকে কি দিল, কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছিল এবং কঠোর শাস্তি দিয়েও ছিল, অনেক ছাত্রকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। তারপর এই সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদ যাচ্ছে গঠন হয়। ঠিক আছে, তো এই দমনমূলক তীব্র সার্কুলার তীব্র প্রতিবাদ এর বিরুদ্ধে চালু হয়। যেমন হচ্ছে ছাত্রনেতা শচীন্দ্রনাথ বসুর উদ্যোগে এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করা হয়। এই সোসাইটি কি করে, সেই ছাত্রদের যাদেরকে বর্জিত করা হয়েছিল স্কুল কলেজ থেকে, তাদেরকে আবার থেকে শিক্ষা প্রদান বা তাদেরকে হচ্ছে খাওয়া দাওয়া, তাদেরকে থাকার জায়গা, তো এসব প্রদান করতো। ঠিক আছে, তো এই অ্যান্টি সার্কুলার সোসাইটিতে তোমরা একটু মনে রাখবা, পরীক্ষায় শর্ট কোশ্চেন এটা আসতে পারে। দেন ছাত্রদের সুরক্ষার জন্য এই সংগঠনটি হচ্ছে ছাত্রদের সুরক্ষার জন্য মেনলি তৈরি হয়েছিল আর কি। তো এরপর আইন অমান্য আন্দোলনেও তুমি এই অ্যান্টি সার্কুলার সোসাইটির ট্রেস পাবা, বা হচ্ছে এই সোসাইটিটা ছিল একটা বীজ বপন করে ছাত্রদের মনে, যাতে তারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করতে পারে। ওকে, তো এই অ্যান্টি সার্কুলার সোসাইটির মূল উদ্দেশ্যগুলো আমরা আরেকবার দেখি। বহিষ্কৃত ছাত্রদের আশ্রয় দিত, মানে হচ্ছে তারা যেহেতু হোস্টেলে থাকতো, প্রথমে হোস্টেল থেকে বের করে দেওয়া হতো, তো এবার তারা থাকবে কোথায়? ছাত্রদের তো এত ক্ষমতা নেই, এত টাকা পয়সা নেই যে তারা হচ্ছে বাড়ি ভাড়া নেবে। আর তখনকার দিনে এরকম ছিল না, পিজির ব্যবস্থা ছিল না। তো তারা কি করছিল, ছাত্রদের জন্য থাকার ব্যবস্থা করেছিল, যেখানে স্কুল কলেজ থেকে যে ছাত্রগুলোকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল বা বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল এই অ্যান্টি সার্কুলার সোসাইটি। দেন বিকল্প শিক্ষা। এবার ধরো একটা কোনো ছাত্র ছিল যার ধরো হচ্ছে ফার্স্ট ইয়ার চলছিল, ফার্স্ট ইয়ার থেকে সে হচ্ছে ব্রিটিশদের বিরোধ করলো এবং তাকে কলেজ থেকে বের করে দেওয়া হলো। তারপর সে কি করবে, এবার তো তাকে আর অন্য কলেজে নিচ্ছেও না, যেহেতু গভর্নমেন্টের এগেনস্টে কে যাবে। তো এই অ্যান্টি সার্কুলার সোসাইটি তাদেরকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম সাহায্য করছিল, বিভিন্ন রকম নিজেদের থেকে স্কুল কলেজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল, যাতে এই ছাত্রদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়। তো এই আন্দোলন পরিচালনা করতে ছাত্রদের সংগঠিত করে স্বদেশী ও বয়কট আন্দোলনে আরো তীব্র করা ও গ্রামে গ্রামে প্রচার চালানো যে ব্রিটিশদের আমাদের বিরোধ করতে হবে। ওকে, দেন এই জন্যই ব্রজমোহন কলেজ হচ্ছে প্রতিষ্ঠিত করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। তো অশ্বিনী কুমার দত্ত বরিশাল, বর্তমানে এটা বাংলাদেশে আছে, ব্রজমোহন বিদ্যালয় ও ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা করেন, যাতে ছাত্রদের শিক্ষা দেওয়া যায় ও তাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য এই কলেজ আর স্কুল আহ চালু করেন। এবং তিনি বিনা বেতনে 19 বছর, কম না কিন্তু 19 বছর তিনি বিনা বেতনে কোন রকম কোনো পারিশ্রমিক নিয়ে ছাত্রদের পড়ান বা ছাত্রদের টিউশন প্রদান করেন। তো বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি তার ছাত্রদের নিয়ে এক বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন। স্বেচ্ছাসেবক বাহিনী বলতে যদি আমি তোমাকে বলি, সহজ ভাষায় যেটা তোমরা বুঝবা, ভলেন্টিয়ার। তো ভলেন্টিয়ার একটা বাহিনী গড়ে তোলেন। তার শিক্ষা দর্শনে ছাত্ররা কেবল পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যা মানে যেটা আমরা শুধুমাত্র বইয়ে পড়ি সেটা শুধুমাত্র নয়, বরং মাতৃভূমির প্রতি কর্তব্যের শিক্ষাও লাভ করত। তো শুধুমাত্র যেটা বইয়ে আছে সেটা আমাদের বুঝলে হবে না, বা সেই সময় তিনি শুধু ওই বইয়ের পড়াশোনাই বোঝায়নি, তিনি বুঝিয়েছেন যে ভারতকে আমাদের কেন স্বাধীন করতে হবে, এই মাতৃভূমির প্রতি আমাদের দায়িত্ব কি, আমরা কেন ভালোবাসবো ভারতকে। তো বুঝতেই পারছো যে আহ, তিনি ওই সময় দাঁড়িয়ে বিনা কোনো টাকা পয়সা ইনকামে
কোনো লাভ ছিল না, কিন্তু তিনি হচ্ছে বিনা পয়সায় হচ্ছে ছাত্রদের শিক্ষাদান করছিলেন, থাকার ব্যবস্থা করে দিচ্ছিলেন। কেন? তাদের মধ্যে দেশপ্রেম জাগানোর জন্য। দেন স্বদেশ বান্ধব সমিতি, তো এটা হচ্ছে, এটাও বরিশালে তৈরি হয়। এখানে হচ্ছে 159টি আছে, কোনো কোনো বইয়ে 175টিও শাখার কথা বলা আছে। তো তোমরা 175ও লিখতে পারো, 159ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি 175টা বেশি ভালো মনে থাকে তো এটাই লিখবে। তো অশ্বিনী কুমার দত্তের নেতৃত্বে স্বদেশ বান্ধব সমিতির 175টি বা 159টি শাখা বরিশালের বিভিন্ন গ্রামে গ্রামে গড়ে উঠেছিল। মানে ছোট ছোট গ্রামে কি করছিল তিনি, যে এই শাখাগুলি চালু করেছিল, যাতে প্রত্যেকটা গ্রাম থেকে যত মানে ব্রাইট স্টুডেন্ট আছে, মানে ভালো ছাত্ররা আছে, তারা যাতে এই আহ, স্বদেশ বান্ধব সমিতিতে জয়েন করতে পারে। ইভেন সাধারণ মানুষ যারা ছিল তারাও এই স্বদেশ বান্ধব সমিতিতে জয়েন করতে পারতো। তো এই শাখাগুলির মাধ্যমে ছাত্র যুবকরা বিদেশি দ্রব্য বর্জন করত, তারপর স্বদেশি শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করত। মানে যেমন স্বদেশি শিল্প, যেমন কুটির শিল্প, তোমরা নাম শুনেছো, কটেজ ইন্ডাস্ট্রি বা কুটির শিল্প। তো কুটির শিল্প কাকে বলে? ছোট ছোট মানে গ্রাম বা যে কোনো জায়গায় মানে বাড়ির মধ্যে থেকে যেসব আমরা শিল্প তৈরি করতে পারি, যেমন ধরো পাপড় তৈরি, কাগজের ধরো থার্মোকলের ধরো কোনো একটা প্রোডাক্ট আছে সেটা তৈরি করলাম। দেন অনেকজন দেখবা হচ্ছে কেক বানায়, তো সেগুলো হলো কুটির শিল্প। তো আহ এই স্বদেশ বান্ধব সমিতি কি করতো, তারা মানে গ্রামের লোকদের বোঝাতো যে আমাদের আবার থেকে কুটির শিল্প চালু করা উচিত। এই ব্রিটিশরা খুব বাজি, এরা আমাদের কোনো অধিকার দিবে না, উল্টা আমাদের উপর অত্যাচার করবে। তো এরপর হয় অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন আমি বুঝিয়েছিলাম, আজকে আরেকবার একটু আমি এক্সপ্লেন করি, তোমাদের মাথায় ঢুকে যাবে। তো কি হয়, আহ প্রথমত ভারত প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার, আচ্ছা, WWI, ওয়ার্ল্ড ওয়ার 1, ঠিক আছে। তো এই প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 পর্যন্ত চলে, তাই তো তোমরা সবাই ক্লাস 9-এ পড়েছো। খুব ইন্টারেস্টিং গল্প। তো আমি প্রথম বিশ্বযুদ্ধে যাচ্ছি না, আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি। তো এই সময় হচ্ছে ভারত ইংল্যান্ডকে বা ব্রিটিশার্সদের সাহায্য করেছিল প্রথম বিশ্বযুদ্ধে, জার্মানিকে বা আরো যে সব দেশ ছিল, জার্মানি, দেন ইতালি তো পরে ওদিকে চলেই আসলো, অটোমান এম্পায়ার ছিল, তো তাদেরকে জিতার জন্য সাহায্য করেছিল। তো ব্রিটিশার্সরা বলেছিল ঠিক আছে, তোমরা আমাদের সাহায্য করেছো, খুব ভালো কথা। আমরা যখন এই যুদ্ধটা জিতে যাব, এই যুদ্ধ জেতার পর আমি তোমাদের অধিকার দেব, তোমাদের স্বয়ং শাসনের কিছু অধিকার দেব। তোমরা হচ্ছে নিজেদেরকে নিজের শাসন করবা। তারপর আমাদের যে আহ পার্লামেন্ট আছে, পার্লামেন্টে তোমাদের হচ্ছে ভারতীয়দের মেম্বারদের সংখ্যা বাড়াবো। তো কিন্তু দেখা যায় যখন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, এই ব্রিটিশার্সরা কোনো রকম নিজের কোনো প্রমিস রাখেই, তারা একদম নিজের কথায় উল্টে গেল, না আমরা তো কিছু বলিনি। কিছু কিছু ধোঁকাবাজ বন্ধু থাকে না, তো এটা হচ্ছে এরকমই। অবশ্য তারা আমাদের বন্ধু ছিল না। তো এটা একটা হচ্ছে আমাদের রাগ ছিল যে এরকম কেন করলো, এটা তো খুব খারাপ জিনিস করেছে। দেন রাওলাট অ্যাক্ট বা সেডিশন যেটা ছিল, তো তার বিরুদ্ধে হচ্ছে যখন আমাদের আহ, পাঞ্জাবে, সরি, তো রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে যখন আমাদের পাঞ্জাবে সেই কি বলবো, সব থেকে মানে কঠিনতম, মানে ভারতের বাস্তবায়িত এমন একটা ঘটনা ঘটেছিল, যাকে আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামেও চিনি। তো এই সময়ে এটাও ভারতীয়দের মধ্যে ক্ষোভ ছিল। তাছাড়া আহ খিলাফত আন্দোলন, সেটাকেও দমন করেছিল ইংরেজরা। তো এটার একটা রাগ জমে জমে, যেমন হচ্ছে ভলকেনো বা আগ্নেয়গিরি দেখেছো, সেটা একটা সময় পর ফেটে যায়, তেমনই হচ্ছে অসহযোগ আন্দোলনে আমাদের ছাত্র সমাজ ফেটে পড়েছিল। তো এই রাগগুলো বের করে অসহযোগ আন্দোলনে ছাত্ররা। তো গান্ধীজি হচ্ছে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিল যে ইংরেজদেরকে আমরা সাহায্য করব না। তো মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে হাজার হাজার ছাত্র ব্রিটিশ পরিচালিত সরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে বর্জন করেছিল। যেমন আমরা আমরা নিজেদের স্কুল কলেজ বানাবো, আমরা সেখানে যাব, তোমাদের শিক্ষা নিয়ে আমাদের উপর কোনো কাজ নেই। তো এরকম ভাবে চলছিল। তো এই মানে ডাকে মানে
কি বলবো তোমাদের। তো এই গান্ধীজির ডাকে ছাত্রদের বিপুল সাড়া পড়েছিল, যেমন লালা রাজপথ রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, সবাই ছাত্রদের আহ্বান জানায় যে তোমরা আসো, তোমাদের দরকার আছে। কারণ দেখো, একটা দেশের জন্য ইউথ যে আছে সেটাই সব থেকে বড় শক্তি। আমাদের দেশের জন্য ইউথ, তোমরা যে আছো, তোমরা আমাদের দেশের শক্তি। তোমরা কিরকম ভাবে পড়াশোনা করবা, কিরকম ভাবে নিজেকে তৈরি করবা, সেটা ডিসাইড করে আমাদের দেশের ফিউচার কি হবে। সেটা এখন হচ্ছে আমেরিকার মতো বা ইউরোপীয় দেশগুলোর মতন বিকশিত হবে, নাকি বাংলাদেশ বা হচ্ছে আফ্রিকার দেশগুলোর মতো পিছিয়ে পড়বে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। তোমাদের এথিক্স, তোমাদের কথা বলার ধরন, তোমাদের আহ মানে সবকিছুই বলতে পারো, যে তোমরা নোংরা আবর্জনা কোথায় ফেলছো, এগুলো ডিসাইড করবে আমাদের ফিউচার। আর এই সময় স্বেচ্ছাসেবক বাহিনী অনেক গঠন হয়, ছাত্ররা স্বেচ্ছাসেবক ভাবে ভলেন্টিয়ার করতে আসে এই আন্দোলনকে, কংগ্রেসের হয়ে কাজ করে। এই কংগ্রেস মানে বর্তমানে কংগ্রেস পার্টি নয়, এটা কংগ্রেস বলতে 1886 সালে হিউম বলে একজন ছিল, ব্রিটিশ কালেক্টর বা বর্তমানে যে IAS অফিসার থাকে, তখন সে ছিল, কংগ্রেসকে প্রতিষ্ঠিত করে। তো সেই কংগ্রেসের জন্য কাজ করে ছাত্ররা। এবার তুমি বলবা, স্যার এটা তো ব্রিটিশের একজন লোক কংগ্রেস বানিয়েছিল, তো ছাত্ররা হচ্ছে ব্রিটিশার্সদের কেন সাপোর্ট করতো? প্রথমত দেখো, প্রত্যেকটা ব্রিটিশার্সরা খারাপ ছিল না, প্রত্যেকটা ইংরেজ খারাপ ছিল না, কিছু কিছু ভালোও ছিল। যেমন যখন আমরা লিটনের ব্যাপারে পড়বো, লর্ড লিটন, তখন আমরা বুঝতে পারবো সে ছিল মোটামুটি, সরি রিপন, মাই মিস্টেক। তো এবার অসহযোগ আন্দোলনে ছাত্রদের কার্যকলাপ আমরা দেখিনি, যেমন বিদেশি দ্রব্য বর্জন করে। এটা তোমরা প্রায় প্রত্যেকটার মধ্যেই এই পয়েন্টটা তোমরা অ্যাড করতে পারবা। সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হোক, দেন অসহযোগ আন্দোলন হোক, ডান্ডি মার্চ হোক, মানে প্রত্যেকটা আন্দোলনে তোমরা এটাকে নিতেই পারো। বিদেশি কাপড় বর্জন, মদ ও বিদেশি পণ্যের উপর দোকানের দ্বারা যে দোকানগুলা বিক্রি করছিল তাদের উপর স্যাংশন বা ব্যান, যে বয়কট করে, যে মানে আজকে থেকে আমি ওই দোকানের জিনিসপত্র কিনবো না, সেই জিনিস। দেন অপৃশ্যতা মানে আনটাচেবিলিটি। অপৃশ্যতা যদি আমি তোমাকে একটু ইজি ভাষায় বোঝাই, মানে ছোঁয়াছুঁই, যে মানে কথা বলে না যে ওকে ছুঁলে আমি অপবিত্র হয়ে যাব, তো সেই জিনিসটা অপৃশ্যতা। তো এটাকে দূর করতে হতো। তো সবাই ছাত্রগুলা মিলে, হিন্দু, মুসলিম বা নিম্ন বর্গের, উচ্চ বর্গের ছাত্র যারা ছিল, তারা একসাথে আসে এবং তারা একসাথে এসে একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে সেই লড়াই লড়ে। দেন খাদি ও চরকার প্রসার। তোমরা গান্ধীজিকে দেখেছো? অফকোর্স দেখোনি, ছবিতে দেখেছো। তো ওখানে দেখবে একটা চরকা থাকে, এরকম চাকার মতন থাকে, দেন এখানে কিছু সাইকেলের রিং এর মতন এরকম থাকে, এরকম একটা কিছু থাকে। আর এখানে গান্ধীজি এখানে বসে থাকে। তো এই চরকা, এটা দিয়ে হচ্ছে সুতো কাটা হতো, এই সুতো কাটা দিয়ে খাদির কাপড় বানানো হতো। তো এই ছাত্ররা চরকায় সুতো কাটা শেখে এবং তা দিয়ে মানুষের জন্য কাপড় বানায়। সেই কাপড় তারা বাজারে বিক্রি করে, নতুন নতুন মার্কেট ক্রিয়েট করে। দেন বিকল্প জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ ঘটে। বিকল্প জাতীয় মানে ইংরেজদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, ইংরেজদের প্রতিষ্ঠিত স্কুল কলেজকে বর্জন করে যখন ছাত্ররা অন্যদিকে আসে, তখন তো তাদের একটা স্কুল কলেজের প্রয়োজন হয়। তো তার জন্য বিভিন্ন মানে মহান ব্যক্তিরা এগিয়ে আসে এবং তারা সাহায্য করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে। যেমন বিদ্যাপীঠ স্থাপন করা হয়, সরকারি প্রতিষ্ঠান বর্জনকারী ছাত্রদের পড়াশোনায় সুবিধার্থে সারা দেশে অসংখ্য জাতীয় বিদ্যালয়, কলেজ স্থাপিত হয়। এর মধ্যে কাশী বিদ্যাপীঠ, তোমরা নাম শুনেছো হয়তো, গুজরাট বিদ্যাপীঠ, বিহার বিদ্যাপীঠ, এগুলো উল্লেখযোগ্য। ওকে, দেন জামিয়া মিলিয়া ইসলামিয়া। তোমরা হয়তো এই বা এই বিদ্যালয় বা এই ইউনিভার্সিটির হয়তো নাম শুনেছো বর্তমান কালে, মানে একটা হেট্রেড দিয়ে, যারা একটু নিউজ ফলো করে তারা হয়তো জানো। কিন্তু তখনকার সময় মানে এই জামিয়া মিলিয়া ইসলামিয়া
এক বড় রোল পালন করে বা বড় ভূমিকা পালন করে ছাত্রদের শিক্ষার জন্য, সেটা এখনো করছে। ওকে, তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বা আলিগড় মুসলিম বিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া স্থাপিত হয়। তো সুভাষচন্দ্র বসু ন্যাশনাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। তো সুভাষচন্দ্র বসু তখন কি করেন, কলকাতা ন্যাশনাল কলেজে অধ্যক্ষ করেন। আর তোমরা জানো আমাদের বাঙালির সুভাষচন্দ্র বোসের প্রতি যে একটা ইমোশন কাজ করে, সেটা মানে অপরিহার্য, মানে ডিসক্রাইব করতে পারবো না আমরা। তোমরা নিজেও ফিল করতে পারো যখনই তোমরা সুভাষচন্দ্র বোসের নাম শোনো। আমি জানি না তোমাদের কথা, বাট আমার তো গায়ের লোম দাঁড়িয়ে যায়। দেন আসি আমরা আইন অমান্য আন্দোলন। এই আইন অমান্য আন্দোলন কেন হয়, একটু ব্যাকগ্রাউন্ডে যাই আবার। তো 1930 নাগাদ যখন হচ্ছে আমাদের কাছে কোনো অধিকার ছিল না লবণ লবণ বানানোর। এই লবণ আমাদের প্রত্যেকটা জিনিসেই ব্যবহার হয়। তোমরা যদি কোনো কিছু খাও, সেটা যদি লবণ একটু কম থাকে কেমন লাগে? খুব বাজে লাগে, আশা করি। তোমরা হয়তো অনেক সময় তোমাদের মা, বাবা, দিদি, দাদা যেই আছো, যেই রান্না তো তোমরা তো, লবণ কম হয়েছে, লবণ কম হলে ভালো লাগে না। তো সেই লবণ বানানোর অধিকার আমাদের ছিল না। লবণ কোথায় থেকে আসে? এবার সমুদ্র উপকূল, ভারতের চারদিকে যে সমুদ্র উপকূল আছে, তিন দিকে ভারতের সমুদ্র, এই তিন দিকে যে উপকূল আছে, এখান থেকে আমরা লবণ বানাতে পারি। কিন্তু ইংরেজরা একটা আইন বানিয়েছিল যে এখানে আমাদের কোনো রকম অধিকার ছিল না যে আমরা কোনো রকম লবণ বানাই। আর যেই লবণটা ইংরেজরা বানাতো বা বিদেশ থেকে যখন ভারতে সেটা আসতো, তো তার দাম ছিল খুব চড়া, প্রায় 30 থেকে 40% কর লাগতো। মানে 1 কেজি লবণের দাম যদি আমি বলি, সাপোজ করে 10 টাকা ছিল, এবার তার উপর কর লাগিয়ে এটার দাম 17 থেকে 18 টাকা পৌঁছতো। ভাবতেই পারছো যে দ্বিগুণ দাম। আমরা কেন, যেটা আমরা 10 টাকাও না, যদি সেটা আমরা নিজে বানাই তাহলে 1 কেজি লবণের দাম খুব বেশি হলে 2 টাকা হয়তো পড়বে। তো বুঝতে পারছো, এই 2 টাকা এখানে 18 টাকা, 16 টাকার ডিফারেন্স। আর তখনকার দিনে 16 টাকা মানে বিশাল। আমি এক্সাক্ট টাকার ফিগারটা বলছি না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য ডেমনস্ট্রেট করলাম আর কি। তো এই লবণ যখন হচ্ছে আমরা আমাদের বানানোর অধিকার ছিল না, গান্ধীজি তখন ঠিক করে যে না, এবার হচ্ছে ইংরেজদেরকে সবক শিখাইতে হবে। কি করে করবো? এবার হচ্ছে গান্ধীজি ডান্ডি মার্চ করে। ডান্ডি হচ্ছে গুজরাটের একটা জায়গা আছে, ঠিক আছে, এই যে এই সব জায়গায় গুজরাটে একটা জায়গা আছে। গান্ধীজি কি করে, প্রায় 10 থেকে 30 হাজার নিজের ভক্তকে নিয়ে যায় ডান্ডি, এই যে ডান্ডি জায়গাটা, এখানে গিয়ে নিজের হাতে লবণ তৈরি করে। তো সেই আন্দোলনে ছাত্রদের ভূমিকা কি ছিল এটা আমরা দেখি। তো ডান্ডি অভিযান, যেমন বললাম 1930 সালে ডান্ডি অভিযানের মাধ্যমে লবণ আইন ভঙ্গ করে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলনের সূচনা করেন এবং ছাত্র সমাজ এতে বিপুল সংখ্যায় যোগদান করেন। প্রত্যেকটা আন্দোলনে তুমি দেখবে, কেউ অংশগ্রহণ করুক না করুক, উচ্চবিত্ত কোনো সময় দেখবা করবে না, কোনো সময় মধ্যবিত্ত অংশগ্রহণ করবে না, কিন্তু প্রত্যেকটা আন্দোলনে তুমি দেখতে পারবে ছাত্ররা অংশগ্রহণ করছেই। ছাত্রদের মধ্যে গরম রক্ত আছে, তারা বুঝতে এবং তারা চিনতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো নেভার আন্ডার এস্টিমেট এনি স্টুডেন্ট। ওকে, তোমরাও স্টুডেন্ট, নিজেকে এই জন্য বলছি যে নিজেকে কোনো সময় আন্ডার এস্টিমেট করবা না, অনেক ক্যাপেবল তোমরা। দেন আমরা আসি আইন অমান্য আন্দোলনে একটু কথা। তো তারা কি করে, সরকারি আইন অমান্য করে। মানে সরকার যেসব আইন বানাতো, এটা বলছে না আমরা তো মানবো না। তোমরা কে? তোমরা তো বিদেশি, বিদেশিদের আইন আমরা কেন মানবো? তো বেআইনি ভাবে লবণ তৈরি করে তারা। যেহেতু হচ্ছে আইনত এটা আমাদের নিষিদ্ধ ছিল লবণ তৈরি করা, তো লবণ বানানোর সময় সেটা বেআইনি মানে। তারপর বন আইন অমান্য করে। তো বন আইন কি ছিল? এবার অরণ্য আইন যদি আমি তোমাকে বলি, এটা সাপোজ একটা হচ্ছে এরিয়া যেখানে ধরো অনেক জঙ্গল আছে, এটা ধরো জঙ্গল। এই জঙ্গলে অনেকজন হচ্ছে আদিবাসীরা থাকতো, মানুষরা থাকতো। তো এদেরকে বলা হয় যে তোমরা এখান থেকে কোনো রকম কাঠ, ফুল, মৌমাছির কি বলে মধু, এসব কিছু সংগ্রহ করতে পারবা না। কেন পারবা না? কারণ এই বনটা ইংরেজদের অধীনে, আমাদের অধীনে ইংরেজরা বলতো। কিন্তু এখানে যে লোকজনরা থাকতো, যে আদিবাসীরা থাকতো, তারা এখানে হাজার হাজার বছর ধরে আছে।
একদিন হঠাৎ করে এসে বলে কি করে যে তোমাদের অধিকার নেই এখানে, তো তারা কি মানবে? কোনোদিনও মানবে না। তো তারা হচ্ছে বন আইনও অমান্য করা শুরু করে ওই আইন অমান্য আন্দোলনকে কাজে লাগিয়ে। দেন কারাবরণ, তো পুলিশে হচ্ছে নির্মম লাঠি চার্জ শুরু হয়। কিছু বলবো না এটা নিয়ে। ওকে। তো ছাত্ররা যখন আন্দোলন করছিল বা গোটা ভারত জুড়ে যখন এই আন্দোলন শুরু হয়, তো পুলিশরা লাঠি চার্জ করা শুরু করে টিপিক্যালি। তো এই অত্যাচার সহ্য না করে ছাত্ররা অহিংস ভাব নিয়ে নেয়। তো যখন দেখছে যে ছাত্ররা চুপচাপ করে আন্দোলন করছে, এবার পুলিশে এসে সেই আন্দোলনের উপর লাঠিচার্জ করলো। এবার ছাত্ররাও ডিসাইড করলো যে তুমি এসে আমাকে কেন মারছো, আমি তো চুপচাপ ভাবে আন্দোলন করছি। তো এবার ছাত্ররাও একটু অহিংস হয়ে গিয়েছিল। দেন সাইমন কমিশন, এটা হচ্ছে 1927 থেকে 1928। ওকে, 1927 থেকে 1928। তো 1919-এ একটা, সরি, 1919-এ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলে পাস হয়। সেই অ্যাক্টে অনেকগুলো এমন কিছু কিছু মানে প্রবন্ধ ছিল যেখানে আমাদের ভারতীয়দের আহ নিচু করা হয়েছিল, আমাদেরকে জাত পাত ধর্ম বিশেষে আমাদের আলাদা করা হচ্ছিল, ভোটের অধিকার সেভাবে দেওয়া হচ্ছিল না। তো সেই বিরুদ্ধে আহ, মানে সেই অ্যাক্টটিকে দেখতে, মানে অ্যাক্টটি কেমন ভাবে কাজ করছে বা সেই আইনটি কেমন ভাবে কাজ করছে, তখন সাইমন কমিশনকে ভারতে পাঠানো হয়। এবার সাইমন কমিশন যখন ভারতে আসে, সেই সাইমন কমিশনে কোনো ভারতীয় ছিল না প্রথমত। আমাদের কথা ছিল যে তুমি একটা কমিশন পাঠাচ্ছ, ভালো কথা, সেই আইনটা কেমন ভাবে কাজ করছে না করছে, সেখানে যদি কোনো ভারতীয়ই না থাকে তাহলে কি করে বুঝবা? তোমরা তো নিজেদের মতন করে চলে যাবা। এবার সাপোজ করো তুমি একটা স্কুলে পড়ো, আমি সাপোজ করলাম তুমি ধরো এফডিএ স্কুলে পড়ো। এবার এফডিআই স্কুলে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সেটার প্রবলেমটা কে জানবে? সেখানকার ছাত্ররা জানবে। সেখানে জেলা স্কুলের ছাত্ররা এসে তো বলতে পারবে না, বা জেলা স্কুলের ছাত্ররা এসে যদি একটা রিপোর্ট বানিয়ে দেয় যে হচ্ছে এফডিআই স্কুলে এই সমস্যা, সেটা কখনো ভালো হবে না। কারণ যে স্কুলের যে স্টুডেন্ট আছে সেই একমাত্র ভালো করে জানবে। তো তেমনই ভারতীয়দের সমস্যা ভারতীয়রাই যে বুঝতো ভালো করে, ইংরেজরা কি করে বুঝবে? তো এই সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হয়। আর ছাত্ররা সেটাকে মানে বেশি ভাবে সেটার বিরুদ্ধে বিরোধিতা করে। বিরুদ্ধে বিরোধিতা করে না অবশ্যই। তো 1928 সালে যখন সাইমন কমিশন ভারতে আসে, তখন সবাই হচ্ছে মানে ছাত্ররা স্পেশালি একটা স্লোগান দেয়, সাইমন গো ব্যাক। তোমরা অনেকজন হয়তো দেখেছো, অনেকজন দেখোনি, কিন্তু দেখবা আহ একটা খুব ফেমাস ফটো আছে যেখানে অনেক ছাত্র ছাত্রী, আহ দেন মহিলা অনেকজনে আছে, যেখানে একটা বড় পোস্টার তারা নিয়ে আছে, সাইমন গো ব্যাক। খুব ফেমাস একটা পিকচার, তোমরা পারলে একটু গুগলে সার্চ করবে। তো পুলিশের অমানবিক অত্যাচারের সত্ত্বেও ছাত্ররা এই বিক্ষোভের সামনে প্রথম সারিতে ছিল, ঠিক আছে। লাহোরের ছাত্রের এই বিশাল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠিতে মৃত্যু হয় পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়। প্রায় 7-8 দিন তিনি হসপিটালে ছিলেন, মানে এতটা পরিমাণে এতটা গুরুতর ভাবে তিনি আহত হয়েছিলেন। তো লাহোরে যখন এই সাইমন কমিশনের বিরুদ্ধে ছাত্ররা আহ আন্দোলন করছিল, বিরোধিতা করছিল, তখন লালা লাজপত রায় ঠিক করে কি যে উনি গিয়ে আন্দোলনের নেতৃত্ব দেবেন। কারণ প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দরকার, নেতৃত্ব ছাড়া আন্দোলন দিশাহারা হয়ে পড়ে, সেই আন্দোলন কোনো কাজে লাগে না, গভর্নমেন্ট ইজিলি ক্রাশ করে দেয় সেই আন্দোলন। তো সেই সময় লালা লাজপত রায় যায় সেই লাহোরে, বর্তমানে পাকিস্তান। তো সেখানে গিয়ে যখন তিনি আন্দোলন করছিলেন, বসেছিলেন, এবার পুলিশরা এসে হঠাৎ করে লাঠিচার্জ শুরু করে। তো এই লাঠিচার্জের ফলে লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হন এবং 7 কি 9 দিনের মতন তিনি হাসপাতালে ভর্তি থাকেন এবং তারপর তিনি মৃত্যুবরণ করেন। তারপরও দেখা যায় গোটা ভারত সহ বাংলাতে এর বিরুদ্ধে অনেক বেশি আন্দোলন হয়। তো ছাত্রদের সক্রিয় প্রতিরোধ ছিল, তারা পিকেটিং করতো। আমি একটু আগে বুঝছি ধর্মঘট, তো তোমরা বোঝো, দেখেছো ধর্মঘট কি, লাইক কাজে যাবো না, কোথাও কোনো ট্রাভেল করবো না, সবাই ঘরে থাকবো, ঠিক আছে। তো এটা হতো। দেন নারী ও ছাত্রীরা অংশগ্রহণ করতো এই আন্দোলনে, নর্মাল জিনিস এটা, যেটা তুমি হচ্ছে ছাত্রদের আন্দোলন রেখেছো সেখানে নারীকেও তুমি অ্যাড করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই।
এবার নেক্সট আসি, ভারতে যে সব থেকে বড় আন্দোলন হয়েছিল সেটা হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে 9 আগস্ট। তো এখানে হচ্ছে এই স্লোগান দিয়েছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। তো এই স্লোগানটা কে দিয়েছিল এটা তোমরা হচ্ছে একটু কমেন্টে জানাও, দেখি কে কে জানো। আমার একজন ফ্রেন্ড ছিল, মানে এখনো আছে আর কি, সে কলেজে যখন পরীক্ষায় ছিল, তো এই করেঙ্গে ইয়া মরেঙ্গে আমাদের ইংলিশে লিখতে হতো যেহেতু, ডু অর ডাই, ও লিখে এসেছিল ডু অ্যান্ড ডাই, মানে করো আর মরে পড়ো, মরে যাও। তো এটা নিয়ে খুব একটা আমাদের হাসির ব্যাপার হয়ে গেছিল। ঠিক আছে, জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই আন্দোলনেও ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে আহ, এই আন্দোলনে আসে, এবং এই আগস্ট আন্দোলন, যেহেতু আমি বললাম 9 আগস্ট থেকে এই আন্দোলন শুরু হয়েছিল, তো এই আন্দোলনে ছাত্ররা আসে এবং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই আন্দোলনটা নেতৃত্বহীন হয়েছিল, কারণ 1942 সালে যখন 9 আগস্ট কংগ্রেসের প্রথম সারির নেতারা যেমন গান্ধীজি, জওহরলাল নেহেরু এবং বিভিন্ন প্রমুখ নেতারা ছিল, তারা অ্যারেস্ট হয়ে যায় বা তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। এরপর যখন পুলিশে ধরে নিয়ে যায়, আমি তোমাকে একটু আগে বললাম, যখন একটা কোনো বড় আন্দোলনে কোনো নেতা যদি না থাকে তাহলে সেই আন্দোলন ভেঙে পড়ে। তো সেই ক্ষেত্রেই আমি তোমাকে বলি, সেই সময় ছাত্ররা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা কি করেছিল, বিভিন্ন জায়গায় যেত, সেখানকার যদি রেল লাইন থাকতো রেল লাইনকে ভেঙে দিত, কোনো ব্রিজ থাকতো ব্রিজকে ভেঙে দিত, পুলিশের টেলিগ্রাফ যে ছিল টেলিগ্রাফ ভেঙে দিত। তো যাতে এক জায়গার ইংরেজরা আরেক জায়গার ইংরেজদের সাথে কমিউনিকেট বা কথা বলতে না পারে, বা তারা তারা যদি ইনফরমেশন শেয়ার করতে না পারে একে অপরের সাথে। তো ছাত্ররা এরকম চরম রূপ নিয়েছিল, এই যে অহিংস নীতি থেকে ছাত্ররা টেলিগ্রাফ লাইন কাটা, রেল লাইনের উপরে ফেলা, সরকারি ভবনে আগুন ধরানো, এসব কাজ শুরু করেছিল, বৈপ্লবিক কাজ। দেন বিশ্ববিদ্যালয় সব বন্ধ করে দেওয়া হয় ছাত্ররা, মানে অফকোর্স টিচাররা তো তেমন কিছু করেনি, ইংরেজ টিচাররা অফকোর্স। কিন্তু ছাত্ররা কি করে, ছাত্ররা বলে আমরা কলেজ যাব না, কলেজ বন্ধ, কলেজের গেটে তালা, স্কুলের গেটে তালা। তোমরা তো খুব খুশি হবে না যে স্কুলের গেটে তালা পড়ছে, স্কুল যেতে হবে না, মজা করবো বাড়িতে, তাই না? এখন অবশ্য এমনিও স্কুল যাও না তোমরা, আমি জানি, আমি সবই জানি। ওকে, সো এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যে ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় সেটা বন্ধ করে দেওয়া হয়। দেন হচ্ছে দেশের অধিকাংশ, মানে যে বিশ্ববিদ্যালয় গুলি ছিল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল, সেগুলোকে ছাত্ররা বিরোধ করে বা বন্ধ করে দেয়। স্টুডেন্ট পাওয়ার, স্টুডেন্টস, স্টুডেন্ট বলতে তো সিঙ্গুলার হয়ে গেল, স্টুডেন্টস। দেন গোপনে কংগ্রেস রেডিও হচ্ছে, মানে তারা চালায়। তোমাদের আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে হচ্ছে রেডিও যে চালানোর জন্য একটা আমাদের ঘর চাই, সেখানে বিভিন্ন সরঞ্জাম চাই, রেডিও চাই, অ্যান্টেনা চাই, বিভিন্ন কিছু চাই। তো এইসব জিনিসকে সাপোর্ট করার জন্য ছাত্ররা এগিয়ে আসে, এবং ছাত্ররা কি করে, ব্রিটিশের করা সেন্সরশিপ, আমি তোমাকে যদি এক লাইনে বোঝাই বা একটু যদি আমি এক্সপ্লেন করি, এমন কোনো জিনিস ছাপানো যাবে না যেটা হচ্ছে গভর্নমেন্টে বা ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে কিছু লেখা হয়েছে বা বলা হচ্ছে। তো এমন কোনো জিনিস পাবলিশ করা যাবে না বা ছাপানো যাবে না। তো সেটাকে সেন্সরশিপ হবে। দেন নজরদারি হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো এই সময় ছাত্ররা কি করে, নিজেদের ছোট ছোট মানে কুটির ঘর ছিল যেসব ছিল, বা কুড়ে ঘর ছিল, সেগুলোর মধ্যে ছোট ছোট রেডিও স্টেশন বানায়, এবং সেখান থেকে মেসেজ পাঠায়। এখন তো, তখন তো হোয়াটসঅ্যাপ চলতো না, তাই ওখান থেকে মেসেজ পাঠাতো যে আমাদের নেক্সট প্ল্যান কি হবে, নেক্সট আমরা কোথায় যাব, নেক্সট আমরা কি করে হচ্ছে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব, এগুলো চলতো। দেন উষা মেহতার ভূমিকা, এটা আমি এখানে আর বোঝাবো না, এটা তোমরা আগের ক্লাসটা দেখবে যারা দেখোনি, আর যারা দেখেছো তাদের তো হয়ে গেল। দেখুন, সংবাদ সম্প্রচার করতো, এর মাধ্যমে তারা সারা দেশে আন্দোলনের খবর, পুলিশের অত্যাচারের বিবরণ, পুলিশটা কি করে লাঠিচার্জ করছে, লাঠিচার্জ করে নিরস্ত্র ছাত্রদের এইভাবে করে মারছে কেন, কিভাবে মারছে, কি হয়েছে, কতজনের মৃত্যু হলো, এগুলো হচ্ছে গোটা ভারতে ছড়িয়ে দেয়। এবং এটা হচ্ছে খুব গোপন ভাবে ছড়ানো হয়, যাতে ইংরেজরা এটা টের না পায় যে কে ছড়াচ্ছে আর কোথা থেকে ছড়াচ্ছে। দেন সমান্তরাল সরকার গঠন, সমান্তরাল, সাপোজ করো এটা আমাদের ভারত,
এই ভারতে হচ্ছে তখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট ছিল। এই ব্রিটিশ গভর্নমেন্টকে সরিয়ে আমাদের ভারত চট করে মানে কি হবে, সবাই, না কোনো রাজা আছে না কোনো আমাদের গভর্নমেন্ট আছে, তো এখানে একটা সমান্তরাল গভর্নমেন্ট, মানে আমরা একটা নিজেদের গভর্নমেন্ট বানিয়েছিলাম, একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বানিয়েছিলাম আমাদের, ঠিক আছে। তো ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে শচীন্দ্র সামন্তের নেতৃত্বে গঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার। এটা একটু মনে রাখবে, এটা তোমাদের হচ্ছে এমসিকিউ থাকলে থাকতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই সামন্তরাল সরকার ব্রিটিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে অকেজো করে নিজস্ব বিচার ব্যবস্থা, মানে নিজস্ব জুডিশিয়ারি বা হচ্ছে কোর্ট বলতে পারো, সেটা চালু করে, প্রশাসন চালু করে। যখন সাপোজ করো মিউনিসিপ্যালিটি তুমি দেখতে পাচ্ছ, ডিএম অফিস দেখতে পাচ্ছ, তো নিজেদের আলাদাভাবে চালু করে, বলছে যে ইংরেজদেরটা আমরা আর মানি না। এই সরকারকে রক্ষা করার জন্য বিদ্যুৎ বাহিনী নামে একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন গড়ে তোলা হয়েছিল। তো তারা একটা সেনাও বানিয়েছিল, আর্মি। সেই আর্মির নাম বিদ্যুৎ বাহিনী, যার প্রধান অংশই ছিল স্থানীয় ছাত্র। তো এই আর্মিতে কারা যোগ দিয়েছিল, সেখানে স্থানীয় ছাত্ররা আর যুবকরা। এছাড়া ভগিনী সেনা নামে একটি নারীদেরও স্বেচ্ছাসেবক দল ছিল। এটাও হচ্ছে মানে আর্মির মতনই কাজ করতো, বাট কি বলবো, এটা হচ্ছে লজিস্টিক বা আর্মিকে যা যা দরকার হয় সেটাকে প্রোভাইড করতো খুব গুপ্তভাবে। তো আমরা এবার চলে আসি সশস্ত্র ও বিপ্লবী আন্দোলনগুলো, যেগুলো সামরিকভাবে হয়েছিল, ঠিক আছে, যেখানে ছাত্ররা চরমপন্থী পথ নেয়। চরমপন্থী মানে একটা হচ্ছে নরমপন্থী, একটা হলো চরমপন্থী। নরমপন্থী মানে এমন পথ যেখানে হচ্ছে ছাত্ররা প্রেয়ার পেটিশন বা তুমি বলো প্রার্থনা করতো, ইংরেজদেরকে বলতো, বোঝাতো, সংবিধান অনুযায়ী যেত। আর সেই চরমপন্থী মানে আমি ব্রিটিশদের বুঝি না, আমি তাদেরকে গুলি করে মারবো, তারা ভেগে যাবে এখান থেকে, আমি আর অন্য পথ জানি না, আমি চুপচাপ ভাবে তাদেরকে চিঠি লিখতে পারবো না যে তোমরা আমাদের দেশ ছেড়ে যাও, আমি গুলি করবো, গুলি করে তোমাদের মেরে ফেলবো। ব্রিটিশ ইংরেজদেরকে এই কথা বলতো, ঠিক আছে, এটা হলো চরমপন্থী। তো এই চরমপন্থীদের যদি যখনই আমরা মেনশন করব, তার মধ্যে একটা সর্বোপরি নাম আসবে বাসুদেব বলবন্ত ফাদ, ঠিক আছে। তিনি সশস্ত্র বিপ্লবে একজন হচ্ছে মানে তুমি বলতে জনক বলতে পারো। তো বাসুদেব বলবন্ত ফাদকে ভারতের সশস্ত্র বিপ্লবে জনক বলা হয়, ঠিক আছে। তো মহারাষ্ট্রে তিনি ছাত্র, কৃষক এবং রামসি ভিল এসব আন্দোলনে তিনি নেতৃত্ব দেন, এবং সেই আন্দোলনগুলোকে সশস্ত্র করার চেষ্টা করেন, বা সেই আন্দোলনের মধ্যে হাতিয়ার প্রোভাইড করার চেষ্টা করেন, হাতিয়ার প্রোভাইড করেন, যাতে তারা ইংরেজদেরকে মেরে তাড়াতে পারে, নট চিঠি লিখে। তো তিনি বিশ্বাস করতেন, হয়ে গেল, তিনি বিশ্বাস করতেন যে কেবল সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ভারতকে স্বাধীন করা সম্ভব, প্রেয়ার পেটিশন দ্বারা না। তার তৈরি গোপন সংগঠন এবং তার আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের বিপ্লবী তরুণদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। এবার তোমরা জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও যে স্বাধীনতা সংগ্রামের আগে কোন কোন তরুণের নাম তোমরা জানো, যারা হচ্ছে ভারতীয় সংগ্রামে নিজেদের প্রাণ প্রাণ দান দিয়েছে। নেক্সট আসি আমরা কলকাতা অনুশীলন সমিতি। তো 1902 সালে এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়। কে করেন এটা? প্রথমনাথ মিত্রের নেতৃত্বে প্রতিষ্ঠিত করা হয়। তো অনুশীলন থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, যখন অনুশীলনের ইংলিশ ট্রান্সলেশন যখন আমরা দেখবো, সেটা মানে প্র্যাকটিস, তাই তো। তো অনুশীলনে ইংলিশ ট্রান্সলেশন হলো প্র্যাকটিস। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি এখানে শরীর চর্চা কেন্দ্র, আখাড়ার ছন্দ মানে হচ্ছে আখাড়া, যেখানে হচ্ছে ওই কুস্তি টুস্তি লড়া হয়, তো এটা বানানো হয়েছিল। সেখানে ছাত্ররা যেত, যুবকরা যেত, যুবতীরাও যেত এমনকি। তো তারা গিয়ে সেখানে হচ্ছে ইংরেজদের দেখাতো যে আমরা তো এখানে আখাড়ার লড়াই করতে আসছি, আমরা শরীর চর্চা করতে আসছি। কিন্তু তার সাথে সাথে তারা কি করত, তাদের মধ্যে বীজ বপন করত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার। তো এই বৈপ্লবিক দীক্ষা যুবলী এর আড়ালে আড়ালে বাংলার ছাত্র ও যুবকদের বৈপ্লবিক দীক্ষায় দীক্ষিত করা হতো। তাদেরকে বলা হতো ইংরেজরা কি করে তাদেরকে আহ
মানে এতদিন ধরে অপমান করে আসছে, তাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো কিভাবে ইংরেজরা কেড়ে নিয়েছে, তাদের দিচ্ছে না, এগুলো তাদেরকে ভালো করে এক্সপ্লেন করা হয়, বোঝানো হয়, যার ফলে তাদের মনে একটা আগুন জ্বলে যে যে করেই হোক আমরা ইংরেজদেরকে আমাদের দেশ থেকে কমপ্লিটলি তাড়িয়ে দেব বা বের করে দেব। তাদেরকে অস্ত্র প্রোভাইড করা হয়, মানে তাদেরকে হচ্ছে হাতিয়ার দেওয়া হয়, যেমন পিস্তল হতে পারে, সেটা লাঠি হতে পারে, বিভিন্ন ধরনের অস্ত্র তাদেরকে প্রদান করা হতো, যাতে তারা প্র্যাকটিস করে ব্রিটিশার্সদের চুন চুনকে মারতো। ওকে, নেক্সট আসি আমরা যুগান্তর দল। তো এটা 1906 সালে প্রতিষ্ঠা হয়। কে করেন? বরীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত এবং উল্লাসকর দত্তের নেতৃত্বে এই সমিতি হচ্ছে গঠন হয়। এটি একটি চরমপন্থী শাখা ছিল যুগান্তর দল নামে। এবার যদি যুগান্তর দলের মধ্যে যদি আমরা একটু বলি, সেখানে হচ্ছে ক্ষুদিরাম বোসের নাম আসে। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, তোমরা সবাই নাম শুনেছো। তো তারা কি করতো? তারা হচ্ছে ব্রিটিশার্সদের, যারা যেমন হচ্ছে, আমি ক্ষুদিরাম বোসের একটু আমি কথা বলি। তো কিংসফোর্ড নামে একজন ম্যাজিস্ট্রেট ছিল, মানে জাজ ছিল বা বিচার অধিকার, আমার বাংলাটা এখন মনে পড়ছে না। তো সেই জাজ যে ছিল, সে একটু রেশিয়াল ছিল, মানে আমরা যে কালো চামড়ার মানুষ আছি, আমাদেরকে হচ্ছে সে একটু বেশি কঠিন শাস্তি দিত। সাপোজ কেউ চুরি করেছে, একটা সোনার আংটি চুরি করেছে কোনো ইংরেজদের কাছ থেকে, এবার সেই চুরি করার শাস্তি ম্যাক্স ধরো হচ্ছে 2 বছর, 2 বছর জেল। এবার 2 বছর জেল না দিয়ে তাকে দেওয়া হতো হয়তো 15 বছরের জেল বা 14 বছরের জেল, বা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতো। তো যখন সেই যুগান্তর দল দেখলো যে এই লোকটা, এই কিংসফোর্ড এতটা আমাদেরকে হচ্ছে নিচু করছে, আমাদের প্রতি এতটা অন্যায় করছে, তো ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি ঠিক করে সেই কিংসফোর্ডকে হত্যা করার। কিন্তু আনফর্চুনেটলি সেই কিংসফোর্ড বেঁচে যায়। তারপরে ঘটনা তো তোমরা জানোই, হাসি হাসি পূর্বভাসী দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসে। দেন ঢাকা অনুশীলন সমিতি। এবার যে আমরা কলকাতা অনুশীলন সমিতিটা দেখেছিলাম, এই ঢাকা অনুশীলন সমিতিটা তারও এক্সট্রিম রূপ বলতে পারো। এখানে হচ্ছে 1905 সালে বিপিন চন্দ্র পালের প্রেরণায় এবং পুলিন বিহারী দাসের নেতৃত্বে এই সংগঠন গড়ে ওঠে। ঠিক আছে, এটি হচ্ছে একটা শক্তিশালী শাখা ছিল। প্রায় 2 বছরের মধ্যে গোটা বাংলাদেশে বা বর্তমান বাংলায়, আর স্পেশালি যদি আমি ঢাকায় বলি, ঢাকাতে 30টারও বেশি এই সংগঠনের শাখা প্রশাখা তৈরি হয়েছিল। আর পূর্ববঙ্গে মানে বাংলাদেশে গোটা এলাকায় যদি বলি, 500টারও বেশি শাখা তৈরি হয়ে গেছিল। মানে একটা ছোট্ট জলপাইগুড়ি শহরের মতন, আমি তোমাকে বলি, এটা যদি জলপাইগুড়ি শহর বা ঢাকা ধরো, এই ঢাকার মধ্যে 30টা, আর গোটা বাংলাদেশে ধরো 500টারও বেশি। তো বুঝতে পারছো, মানে প্রত্যেকটা গ্রামে গ্রামে, এমনকি এক একটা গ্রামে দুটো করেও থাকে। এটা যদি আমি পরে তোমার ইতিহাস বলি, পরে এটা একটুখানি মানে ডাউন হয়ে যায়, কারণ যখন এতগুলো শাখা তৈরি হয়ে যায়, তো এটাকে সামলানো আর তেমন ভাবে যায় না। এনিওয়েজ, তো এখানে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হতো যে তারা কি করে স্কুল কলেজ থেকে আরো ছাত্রকে নিয়ে আসবে সেখানে। ঠিক আছে, সেখানে নিয়ে আসবে, তাদেরকে হচ্ছে লাঠি খেলা থেকে নিয়ে বন্দুক চালানো, সবকিছু ট্রেনিং দেওয়া হতো, এবং তাদের মধ্যে দেশকে ভালোবাসার ইচ্ছা জাগানো হতো। বুঝতে পারছো? দেন বেঙ্গল ভলেন্টিয়ার্স, এটাও আমরা একবার দেখে নিই। তো এটা 1928 সালে কলকাতা কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত হয়। ঠিক আছে, এটাও একটা স্বেচ্ছাসেবক বাহিনী। তো পরবর্তীকালে হেমচন্দ্র ঘোষ এর নেতৃত্ব দেন। যখন সুভাষচন্দ্র বোস মানে একটু রাস্তাটা আলাদা হয়ে যায় সুভাষচন্দ্র বোসের, কারণ তিনি হচ্ছে মানে আরো বড় লেভেলের ভাবনাধারা তিনি হচ্ছে অর্জন যখন করেছিলেন, তিনি ভেবেছিলেন যে ইংরেজদেরকে কি করে বাইরে থেকে আমরা সরাবো, লাইক জাপানে গিয়ে, দেন জার্মানিতে গিয়ে, সেখান থেকে হচ্ছে আর্মি নিয়ে এসে কি করে সরাবো। তখন এই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর দায়িত্ব চলে এসেছিল হেমচন্দ্র ঘোষের আন্ডারে। ওকে, তো এ অপারেশন ফ্রিডম,
অপারেশন ফ্রিডম 1930 সালের শুরুতে এই সংগঠনটি ব্রিটিশ পুলিশ অফিসারদের হত্যার উদ্দেশ্যে অপারেশন ফ্রিডম গ্রহণ করে। ব্রিটিশ যেসব মানে পুলিশ ছিল যারা খুব অত্যাচার করতো ভারতীয়দের ওপর, তো তাদেরকে হত্যা করার জন্য অপারেশন ফ্রিডম চালু করা হয়। তোমরা ট্রিপল আর বা আর 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 এই মুভিটা কেউ দেখেছো? মাধ্যমিকের পরে দেখবা, মজা পাবা। ওকে, তো তোমরা বুঝতে পারবে যে ওই সময় মানে ভারতীয়দের উপর কিভাবে অত্যাচার করা হতো। এস এস রাজামৌলির। ওকে, তো দেন লোমেন হত্যায় এই দলের সদস্য ঢাকা মেডিকেল স্কুলের ছাত্র বিনয় বসু পুলিশের আইজি লোম্যানকে গুলি করে হত্যা করে। পুলিশের আইজি মানে মুখের কথাই জানি, কিন্তু পুলিশের হেড। তো এটা হচ্ছে ব্রিটিশদের মধ্যে বা ইংরেজদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে বিভিন্ন জায়গায়। তখন থেকে মানে ভারত তথা গোটা বাংলায় বিভিন্ন জায়গায় এরকম ধরনের তুমি সংগঠন দেখতে পাবে। আর ধীরে ধীরে ব্রিটিশার্সরা তখন ভয় পেয়ে যায় যে কি করে হচ্ছে আমরা আহ এর থেকে মুক্তি পাবো। তখন তারা বাধ্য হয় ভারতকে স্বাধীনতা প্রদান করতে। আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি, এটা মনে রাখবা। স্বাধীনতা আমরা কেড়ে নিয়েছি। সেই স্বাধীনতার দাম হাজার হাজার বিপ্লবী নিজের রক্ত দিয়ে শোধ করে গেছে। সো দেন রাইটার্স বিল্ডিং ও অলিন্দ যুদ্ধ। তো তুমি হচ্ছে বিনয়, বাদল ও দীনেশের নাম শুনেছো। তো তারা কি করে 1930 সালে 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স এই তিন অসম্য সাহসী তরুণ ইউরোপীয় পোশাকে গিয়ে তারা হচ্ছে মানে ইউরোপীয়দের ভেষ ধারণ করে এবং হচ্ছে সেখানে গিয়ে কলকাতা রাইটার্স বিল্ডিং এ প্রবেশ করে এবং কারা পরিদর্শক কর্নেল সিমসনকে গুলি করে হত্যা করে। তো ওখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার এখন ঠিকভাবে মনে পড়ছে না। আমি তোমাদের নেক্সট ভিডিওতে আবার একটা ক্লিয়ার করে দেবো। ওখানে সম্ভবত বিনয়, সরি, বাদল ও দীনেশ দুজনই সেখানে মারা যায়। তাদের যখন গুলি শেষ হয়ে যায় তখন পটাশিয়াম সাইনাইড খেয়ে নেয়। আর একজন হচ্ছে গুলিতেও জখমে মারা যায়। কিন্তু এখানে যে বিনয় ছিল, বিনয় সেখানে পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু গুরুতরভাবে জখম ছিল। তো তাকে হচ্ছে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে যখন সুস্থ হয়ে যায় সে, তারপর তাকে ফাঁসি দেওয়া হয়। সো বুঝতে পারছো যে কতটা ক্রুয়েল ছিল তারা। সেই ইংরেজরা হচ্ছে আমাদের সাথে কতটা মানে খারাপ ব্যবহার করেছে। স্বাধীনতা এমনি পাওয়া নেই, এমনি পাইনি আমরা স্বাধীনতা। তো এটাকে ভ্যালু করতে শেখো। আমি আসছি একটা জাস্ট তোমাদের সাথে ইনসিডেন্ট শেয়ার করি। কালকে আমি হচ্ছে ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম। তো আমি ইনস্টাগ্রামে রিলস দেখি। তো ওখানে একটা ছেলে প্রায় 18 বছর বয়স হবে। এটা মহারাষ্ট্রের ঘটনা। সে হচ্ছে নিজের মা বাবাকে একটা পাহাড়ে নিয়ে যায়। এবার পাহাড়ে নিয়ে গিয়ে সে পাহাড়ের একটা সাইডে চলে আসে, মানে সেখান থেকে প্রায় পড়েই যাবে। এবার পাহাড়ের সাইডে সে দাঁড়িয়ে নিজের মা বাবাকে বলে যে আইফোন আমি কিনেছি, বা আইফোন একটা কেনার কথা হচ্ছিল কিছু। সে নিজের মা বাবাকে ওইভাবে করে মানে ওখানে বলতে থাকে যে আমাকে টাকা দাও, না হলে আমি এখান থেকে লাফ দিয়ে দেবো। আলটিমেটলি কোনোভাবে তার বাবা তার কাছাকাছি যায়, কাছাকাছি গিয়ে তাকে হচ্ছে পাহাড়ের সাইড থেকে টেনে আনার চেষ্টা করে, বাট সে নিজের বাবার সাথে নিচে পড়ে যায় পাহাড় থেকে। এবং তার সাথে তার মাও পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং তিনজনই মারা যান। তো জেদ খুব খারাপ জিনিস। আমাদের দেখো, সবকিছুরই দুটা দিক থাকে। একটা যদি কয়েনও নাও সেটা হেড এবং টেল থাকে। তো আমাদের এটা সবসময় বোঝা উচিত যে কোথায় জেদ করতে হয় আর কোথায় জেদ করতে হয় না। এটা মূর্খতা নয়। একটা ফোনের জন্য সে নিজে এবং নিজের ফ্যামিলি মেম্বারকে শেষ করে ফেললো, গোটা ফ্যামিলি শেষ হয়ে গেল। জেদ ভালো। কখন ভালো? এখন যদি তুমি বলো যে আমি মাধ্যমিকে র্যাঙ্ক করব, টপ হবো, 95% আমি নিয়ে আসবো, সেই জেদ ভালো। কিন্তু সেটারও একটা লিমিট থাকা উচিত।
সব সময় আমাদের সমস্ত আশা একেবারে পূরণ হয় না, সেটা হয়তো কিছু সময় পর পূরণ হয় বা কোনো সময় পূরণ হয়ও না, কিন্তু নেচারই এটা। আমাদের যে প্রকৃতি আছে, প্রকৃতি এটা, সবকিছু সবসময় আমরা পেতে পারি না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। এনিওয়েজ, আমরা আমাদের টপিকে আসি। অ্যান্ড একটু ভেবো কথাটা। ওকে, নিজেদের প্যারেন্টসকে কোনো সময় ওভাবে করে করতে হয় না, তারা নিজের যতটা সম্ভব তারা করছে। সো বি গ্রেটফুল। ওকে, সো নেক্সট, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তো মাস্টারদা সূর্য সেনের আমি কথা বলি। তো মাস্টারদা সূর্য সেন হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির গঠন করে। তিনি চট্টগ্রামে একটা স্কুলে পড়াতেন, তাকে সবাই মাস্টারদা বলতো। তিনি খুব মানে তার খুব বুদ্ধি ছিল, ইন্টেলিজেন্ট মানুষ। এবার তিনি যখন দেখেন যে হচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ বা হচ্ছে বিভিন্ন আহ, যেখানে ইংরেজরা থাকতো সেখানে লেখা থাকতো ডগস অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউড, মানে ভারতীয় এবং কুকুরদের সেখানে প্রবেশ নিষেধ। তো এই জিনিসটা মাস্টার দা সূর্য সেনের একদম মনে বসে যায়, এবং তিনি ঠিক করেন যে যে করেই হোক আমি এই চট্টগ্রামকে ব্রিটিশ মুক্ত করবই, আর তিনি করেও ফেলেন। তো আমি জাস্ট একবার কন্টেন্টটা তোমাদের পড়ে বলি বা বুঝিয়ে দিই, দেন আমি আরেকবার এক্সপ্লেন করবো। ওকে, তো মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখা গঠিত হয়। ঠিক আছে, এটি আয়ারল্যান্ডের সিনফিন নামক একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনে একটা আর্মি গড়ে উঠেছিল। সেই আর্মিটাকে দেখে বা সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করা হয়। ওকে, এই দলে মূলত স্কুল কলেজের কিশোররা ছিল, তরুণ ছাত্রছাত্রীরা এর মধ্যে যোগদান করেছিল। তাদের মধ্যে অসীম সাহসিকতা ছিল, দেন হচ্ছে মানুষের প্রতি মায়া, বেদনা। সো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তাদের মধ্যে ছিল। দেশপ্রেম ছিল তাদের মধ্যে, বাংলার প্রতি তাদের ভালোবাসা ছিল। তো তারাই কি করে, চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করে। অস্ত্রাগার বলছে যেখানে হচ্ছে ব্রিটিশার্সরা বা ইংরেজরা নিজের সমস্ত হাতিয়ার রাখত। তো আমরা একটু মাসুদদা সূর্য সেনের ব্যাপারে পড়বো এবং সেখানে যুব বিদ্রোহটাও দেখে নেবো। ঠিক আছে, এটা 1930 সালে হয়। তো সূর্য সেন বা মাস্টারদা সূর্য সেন পেশায় উমাতারা স্কুলের, ঠিক আছে, একজন ইংরেজি বিদ্যালয়ের টিচার ছিলেন, শিক্ষক ছিলেন তিনি। এবং তাকে যে ছাত্ররা ছিল, ছাত্ররা খুব শ্রদ্ধা করত এবং তাকে ভালোবেসে মাস্টারদা বলে রাখত। তার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় ছিল, যেমন বললাম খুব ইন্টেলিজেন্ট ছিল। তার ক্ষমতা, শান্ত স্বভাব এবং প্রখর বুদ্ধিমত্তা ছাত্রদেরকে আকৃষ্ট করতো। অফকোর্স দেখবা, যখন একজন কোনো টিচার খুব বেশি ইন্টেলিজেন্ট হয়, মানে শান্ত হয়, বা স্টুডেন্ট যখন তাদের সাথে কানেক্ট করতে পারে, তখন স্টুডেন্টরা তাকে আইডল হিসেবে দেখে নেয়। তো সেই চট্টগ্রামেও তাই হয়েছিল। ছাত্ররা মাস্টারদা সূর্য সেনকে অ্যাজ আ আইডল দেখে নিয়েছিল। যেমন অনেকজনের এখন ধরো আইডল হবে, যারা ধরো গান করতে ভালোবাসে, তার অরিজিৎ সিং কে খুব পছন্দ হবে। যে ক্রিকেট খেলতে ভালোবাসে, তার হয়তো বিরাট কোহলি, MS ধোনি, তাদের পছন্দ হবে। তো ওই সময়টা ছাত্রদের মধ্যে সব থেকে বড় জিনিস ছিল দেশপ্রেম বা ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানো। তো মাস্টারদা সূর্য সেনের যখন এরকম মনোভাব তারা দেখলো, তখন তারা ঠিক করে নিল যে আমাদের আইডল মাস্টারদা সূর্য সেনই হবে। ওকে, তো তিনি ছাত্রদের সংঘবদ্ধ করেন। তিনি যুব সমাজকে বোঝাতে সক্ষম হন যে ব্রিটিশ বিরুদ্ধে শুধুমাত্র অহিংস আন্দোলন যথেষ্ট নয়, আমাদেরকে সশস্ত্র বিপ্লব করতে হবে। আর স্বাধীনতা আমরা এমনি পাবো না, স্বাধীনতা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। তো চট্টগ্রাম যুব বিদ্রোহ কেন ঘটেছিল? তো এখানে একটা মিথ ছিল, মিথ বা কাহিনী ছিল, যে ব্রিটিশার্সরা বা ইংরেজদেরকে ভারতীয়রা কোনোদিনও হারাতে পারবে না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর দেখা যায় যে আহ ইংরেজরা অনেক যুদ্ধেই হেরেছিল, মানে অনেক ব্যাটেল। যুদ্ধ মানে একটা আমি তোমাকে বলি, ব্যাটেল মানে ছোট ছোট কিছু কিছু যুদ্ধ। ঠিক আছে, এই ছোট ছোট কিছু কিছু মানে হচ্ছে লড়াইগুলাকে যখন আমরা একটা সাথে আনবো তখন এটা যুদ্ধ বলা হয়। তো ইংরেজরা অনেকগুলো সেই ছোট ছোট যুদ্ধে হেরেছিল।
তাছাড়াও দেখা গিয়েছিল যে কানাডা আছে বা আফ্রিকার বিভিন্ন ইংরেজদের যে কলোনি আছে, তো সেখানে ইংরেজরা হেরেছে। তো চট্টগ্রামে আহ, কি বলে মাস্টারদা সূর্য সেন বুঝতে পারে যে ইংরেজদেরকে হারানো সম্ভব, এবং তিনি ছাত্রদেরকে সবাইকে একসাথে আনে এবং বোঝায় যে আমরা যদি সংঘবদ্ধভাবে যুদ্ধ করি ইংরেজদের বিরুদ্ধে, আমরা ছাত্রদেরকে নিশ্চয়ই হারাতে পারবো। দেন তারা অস্ত্র সংগ্রহ করেন, যেমন হচ্ছে তারা ওই চিটাগং বা হচ্ছে চট্টগ্রাম যে অস্ত্রাগার ছিল সেটাকে লুণ্ঠন করে ইংরেজদের বিরুদ্ধে সেটাকে আবার কাজে লাগায়। তো 8ই এপ্রিল 1930 সালে মাস্টারদার নেতৃত্বে 65 জন তরুণ বিপ্লবী, তারা সবাই ছাত্র ছিল, ঠিক আছে, চট্টগ্রামে দুটি অস্ত্রাগার লুণ্ঠন করেন। তারা ইউরোপীয় ক্লাব আক্রমণ করার চেষ্টা করেন এবং টেলিগ্রাফ অফিস ধ্বংস করেন। সাময়িকভাবে চট্টগ্রামকে স্বাধীন করেন। প্রায় 3 মাসের মতো চট্টগ্রাম স্বাধীন ছিল প্রায়। তো তারা কি করেছিল, বিভিন্ন রেলের ব্রিজ ছিল, ধরো নদীর উপর একটা রেলের ব্রিজ আছে সেটা ভেঙে দিল, এমনি রাস্তার ব্রিজ আছে সেটা ভেঙে দিল। তো ব্রিটিশরা বা ইংরেজরা সেখানে আসতে পারছিল না আর। তো এইভাবে অনেক দিন পর্যন্ত চট্টগ্রাম স্বাধীন ছিল। এরপর যখন ইংরেজরা কোনোভাবে হচ্ছে সেখানে ঢুকে পড়ে চট্টগ্রামে, তো জালালাবাদ পাহাড়ের যুদ্ধ হয়। জালালাবাদ একটা পাহাড় ছিল, এবার হচ্ছে এখানে গেরিলা বা গরিলা যুদ্ধ হতো। এটা সাপোজ করে একটা পাহাড়, এটা সমতল এরিয়া। এবার এখানে ধরো মাস্টারদার নেতৃত্বে সমস্ত ছাত্ররা আর্মি গুলা ছিল, আর এখান থেকে আসছিল ইংরেজরা, ঠিক আছে, এখান থেকে ইউরোপিয়ানরা বা ইংরেজরা আসছিল। এবার যখনই হচ্ছে ইংরেজরা আসছিল, এই ছাত্ররা কি করতে পাহাড়ে উঠে যেত। এখানে তো পাহাড়ে তো এমনি থাকো, এখানে জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে তারা হচ্ছে লুকিয়ে যেত। এবার ইংরেজরা যখনই আবার পিছন দিকে ঘুরে যেত, এই ছাত্ররা এসে পিছন দিকে গুলি করতো, পিছন দিকে চাকু দিয়ে মারতো, কোনোভাবে মেরে দিত। তো এটা হলো জালালাবাদ পাহাড়ের যুদ্ধ। দেন আমি যদি বলি পরে আহ, চট্টগ্রাম হেরে যায় ইংরেজদের কাছে। দেন অগ্নিকন্যা বীণা দাস। তো সেকেন্ড 1932 সালে 6ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের অনুষ্ঠানে ডায়োসিয়ান কলেজের ছাত্রী বীণা দাস বাংলার অত্যাচারী গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে খুব কাছ থেকে 5টি গুলি ছোড়েন। কিন্তু তার মানে লাক এত ভালো যে বেঁচে যায় সে গভর্নর। তো তোমরা বলো গভর্নর, গভর্নর জেনারেল, এর একটু ডিফারেন্স। তো আমি তোমাকে বলি, ভারত, এটা সাপোজ করো ভারত। এবার এখানে ছিল বম্বে, এখানে ছিল মাদ্রাস, ঠিক আছে, আর এখানে ছিল বাংলা। তো এই তিনটাকে শাসন করার জন্য ব্রিটেন থেকে একজন আসতো যাকে বলা হতো ভাইসরয়, ঠিক আছে। সেই ভাইসরয় এসে এই তিনটাকে শাসন করতো, এবং ভাইসরয়ের আন্ডারে থাকতো এই তিনজন, তিন জায়গাকে শাসন করার জন্য গভর্নর। তো সেই বাংলারই গভর্নর ছিল, ঠিক আছে, স্ট্যানলি জ্যাকসন। বুঝতে পেরেছো আশা করি। দেন রশিদ আলী দিবস, এটা 1946 সালে কলকাতাতে পালন করা হয়। তো কি হয়েছিল বলতো, এইটা আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন ছিল রশিদ আলী। তো তাকে হচ্ছে ব্রিটিশ আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। তো গোটা ভারতের ছাত্র সমাজ, স্পেশালি বাংলাতে ছাত্র সমাজে সবাই একত্রিত হয়ে ঠিক করেছিল যে একে কোনোভাবে সাজা দেওয়া যাবে না, তাকে কোনোভাবে শাস্তি দেব না রশিদ আলীকে। তো তারা হচ্ছে একসাথে মিছিল করা শুরু করে, এবং বিভিন্ন কংগ্রেসের যে লিডার ছিল, মুসলিম লীগের যে হচ্ছে নেতারা ছিল, তারাও আসে, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর হচ্ছে জওহরলাল নেহরু, তারা একসাথে এসে এই আন্দোলনকে মানে নেতৃত্ব দেন। পুলিশ কি করে, এই আন্দোলনের উপর, যে ছাত্ররা যেখানে আন্দোলন করছিল সেখানে গুলি ছোড়ে, এবং সেই গুলি ছোড়ার ফলে প্রায় 45 জন ছাত্র মৃত্যু মৃত্যু হয়। তো তারপর থেকে সেই দিনটাকে আহ, আমরা বলতে পারি, হ্যাঁ, তো তারপর থেকে সেই দিনটাকে কলকাতায় রশিদ আলী দিবস বলে পালন করা হয়। তো গাইস, আজকের জন্য এইটুকুই। তো তোমরা আশা করি ভালো করে পড়ছো। তোমাদের ছাত্র আন্দোলন এখন কমপ্লিট, জাস্ট একটা রিভিশন দিবা। কি করে রিভিশন দিবা, এখন তুমি বইটা পড়লা, আমার সাথে এই ক্লাসটা করলা, ক্লাস হয়ে গেল,
এবার তুমি 24 ঘন্টার মধ্যে আবার বইটা খুলবা, যেটুকু আমি পড়েছি ঠিক ওটুকুই পড়বা, বেশি পড়ার দরকার নেই। ওটা পড়লা, পয়েন্ট ওয়াইজ পড়লা, একটু যদি পারো তো না দেখে একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করো। আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি কিচ্ছু ভুলবে না, তোমার সবকিছু মনে থাকবে। আর ব্যাস, আজকে এটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো এখন যারা সাবস্ক্রাইব করনি, তো তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দাও, দেখো আমরা 1K অনেক কাছে আছি, তো ফাস্ট ফাস্ট একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।